বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স প্রথম বর্ষ 2023-24 সেশনের এবং অন্যান্য সেশনের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা আছো, তোমাদের আজকে কথা ছিল 7টা বাজে ক্লাস নেট। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু আজকে অনেক ব্যস্ত ছিলাম এবং তোমাদের সাজেশনগুলো নিয়ে একটু কাজ করতেছিলাম। যেন ফার্স্টের পরীক্ষায় তোমরা কমন পেয়েছিলাম, পরে সেকেন্ড যে পরীক্ষাটা ছিল বেশ কিছু ডিপার্টমেন্টের সাজেশন একটু কঠিন ছিল এবং হচ্ছে যে একটু এলোমেলো ছিল বা কমনটা খুব কম ছিল, যার জন্য আমি এবার এই সাজেশনটা একটু মডিফাই করেছি, একটু আপডেট করার চেষ্টা করেছি। এই জন্য আমার একটু তোমাদের সাথে আসতে একটু লেট হয়ে গেছে এবং জয়েন করতে একটু লেট হয়ে গেছে। সো তোমরা যারা যারা এই মুহূর্তে আছো, আমার আইডিটা আছে ওইখানে, ফোন ল্যাপটপ এটা দিয়ে শেয়ার দিই। আচ্ছা, তো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা সবাই প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা এবং তোমাদের যে খুব কাছের ফ্রেন্ড সার্কেল আছে, যারা বন্ধু বান্ধবী আছে, প্রত্যেকেই তোমরা হচ্ছে লাইভে একটু জয়েন করার জন্য অবশ্যই তাদেরকে মেনশন করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাসে জয়েন করতে পারে। তো আজকের ক্লাসটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য, কারণ আমি আজকে তোমাদেরকে চমৎকার এবং গুরুত্বপূর্ণ আজকে সাজেশন দিতে যাচ্ছি সকল বিভাগের। যার যার যে বিভাগ রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবা। আগামীকালকে তোমাদের যার যার বিভাগের পরীক্ষা আছে, প্রত্যেকে কিন্তু আজকে একটা পূর্ণাঙ্গ সাজেশন পাবে ইনশাল্লাহ। আশা করি আজকে আমরা পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো আশা করি যে তোমাদের আগামীকালকের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই অবশ্যই লাইভটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো এবং গুরুত্ব সহকারে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী, সবাইকে একটু লাইভে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে চমৎকার একটা সাজেশন দিতে যাচ্ছি। আজকে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের সাজেশন দিব, বাংলা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, যা যার যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রত্যেকে একটু দ্রুত জয়েন করো এবং তোমাদের একটু শেয়ার করো, ঠিক আছে? যাদের পরীক্ষা আগামীকালকে রয়েছে তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসে জয়েন করো এবং আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ। সো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো জটপট এবং অবশ্যই তোমাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। তো সবাই শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে, প্রত্যেকেই ধন্যবাদ। যারা যারা যুক্ত হচ্ছ প্রত্যেকেই ধন্যবাদ। তোমরা অবশ্যই তোমাদের বেস্ট রেসপন্স করার চেষ্টা করবা, যাতে করে আমরা প্রতিদিনই তোমাদের ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। তোমরা সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করলে এবং যারা আমাদের পেজে নতুন সদস্য, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, তাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন প্রত্যেক দিনই পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, আমরা একটু অ্যাড করি সবার জন্য, যাতে করে সবাই জয়েন করতে পারে, সবাই যুক্ত হতে পারে। আমরা একটু অ্যাড করি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব, খুব শর্টকাটে আমরা দেওয়ার চেষ্টা করব। সো তোমরা সবাই হচ্ছে যে গুরুত্ব সহকারে অবশ্যই দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই অবশ্যই কি করবা, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা শুরু থেকেই আমরা হচ্ছে তোমাদেরকে যাদের আমরা একটু সময় লাগবে, দাঁড়াও, আমি হচ্ছে যে
আমি একটু ওয়েট করতেছি, তোমাদের একটু আজকের ক্লাসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা যারা এই মুহূর্তে যুক্ত আছো, তোমরা যুক্ত হয়েছো প্রত্যেকেই ধন্যবাদ। আজকের ক্লাসটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে? এটার মধ্যে হিসাব বিজ্ঞানের নীতিমালা আছে না? হিসাব বিজ্ঞানের নীতিমালা এই পিডিএফটা দাও। হিসাব বিজ্ঞানের নীতিমালা, হিসাব বিজ্ঞান বিভাগের। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের একটু সময় নিয়েছি। তো যাদের হচ্ছে আগামীকালকে মার্কেটিং ডিপার্টমেন্টে যাদের পরীক্ষা রয়েছে তারা সবাই প্রত্যেকেই হচ্ছে যে তাদের কম্পিউটার পরিচিতি যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের সাজেশনটা তোমরা সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। যাদের আগামীকালকে মার্কেটিং ডিপার্টমেন্টের পরীক্ষা আছে তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের এই বছর বা আগামীকালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো সালের প্রশ্নগুলো পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম আমি দাগাচ্ছি। তোমরা সবাই জটপট দ্রুত যাদের মার্কেটিং ডিপার্টমেন্টের কম্পিউটার পরিচিতি সাবজেক্টটা রয়েছে তোমরা প্রত্যেকেই কম্পিউটার পরিচিতি যাদের আছে বা এই সাবজেক্টে যাদের আছে তারা প্রত্যেকেই প্রশ্নগুলো একটু দ্রুত দাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? প্রশ্নগুলো একটু দ্রুত দাগানোর চেষ্টা করবো। আমি তোমাদেরকে জটপট বলে দিচ্ছি, ঠিক আছে? জটপট বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তাহলে হচ্ছে যে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন আসবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেখো, কম্পিউটারের সংগঠন বলতে কি বোঝায়? কম্পিউটারের যে শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন প্রকারের কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারের প্রজন্ম এবং কম্পিউটারের যে শ্রেণী বিভাগ আছে এই শ্রেণী বিভাগ থেকে এই 1 নম্বরের প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। এরপর দেখো, আমি প্রথমেই তোমাদেরকে সাইবার অপরাধ এই প্রশ্নটা দিয়েছি। সাইবার অপরাধ এবং হ্যাকিং এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই সাইবার অপরাধ কি এই প্রশ্নটা অবশ্যই পড়বা, ঠিক আছে? এরপর দেখো, সফটওয়্যার এবং ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য। তোমাদের আগামীকালকে বেশ কয়েকটা পার্থক্য আসবে। তোমাদের যাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে তোমাদের বেশ কয়েকটা পার্থক্য আসবে, আগামীকালকে তোমাদের বেশ কয়েকটা পার্থক্য আসবে। সো তোমরা অবশ্যই এই পার্থক্যগুলা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে অবশ্যই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আগামীকালকে তোমাদের বেশ কয়েকটা পার্থক্য আসবে। এরপর দেখো, আমাদের কম্পিউটার বাস কি, 8 নম্বর প্রশ্নটা, কম্পিউটার বাস কি, বিভিন্ন প্রকার কম্পিউটার বাসের বর্ণনা দেওয়ার চেষ্টা করো। এরপর দেখো তোমাদের 100% প্রশ্নটা এটা আসবে, রুম র্যাম কি, রুম র্যামের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সো তোমরা রুম র্যাম কি, রুম র্যামের মধ্যে যে পার্থক্য রয়েছে এই প্রশ্নটা মাস্ট বি তোমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবো। রুম র্যাম কি, রুম র্যাম কি প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা সবাই মুখস্থ করার চেষ্টা করবা। রুম অথবা র্যাম কাকে বলে, বুঝতে পারছো? তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বা। এরপর দেখো, আরেকটা প্রশ্ন রয়েছে যে তথ্য এবং উপাত্ত, ডেটা এবং ইনফরমেশন কি। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও আসতে পারে। ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের যে ভূমিকা, ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের যে ভূমিকা রয়েছে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এমএস ওয়ার্ডের হেডার ফুডারের সংযোজন পদ্ধতি। এমএস ওয়ার্ডের যে আমরা ওয়ার্ড ফাইলটা অন করেছি, পিডিএফটা বানাইছি, এটার হেডার ফুডার রয়েছে। এরপর দেখো, ই কমার্স কি, ই কমার্সের শ্রেণী বিভাগ আলোচনা করো। ই কমার্স কাকে বলে, ই কমার্সের সংজ্ঞাটা তোমাদের আসতে পারে। ই কমার্স কি, ই কমার্সের শ্রেণী বিভাগ। এরপর দেখো, আমরা গ বিভাগে যাচ্ছি। গ বিভাগ থেকে কম্পিউটার বলতে কি বুঝো এবং ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগ। কম্পিউটার বলতে কি বুঝো এবং ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগ, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমরা চলে যাচ্ছি কম্পিউটারের যে বিভিন্ন প্রজন্ম আছে, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম। এরপর দেখো,
মাইক্রোপ্রসেসরের সংগঠন এবং এর কার্যবিধি আলোচনা করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে যে তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে এই ব্যবহারটা তোমরা লিখো। এরপর দেখো এখান থেকে 100% গুরুত্বপূর্ণ 20 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি এবং কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়। এই 20 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসের বিভিন্ন প্রকার উপায়। আচ্ছা, ফাতেমা স্যার চোখে বাংলা বিভাগে কখনো পড়ে না। তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে সাজেশন দিব, তোমরা একটু অপেক্ষা করো, আজকে আমি দাঁড়িয়েছি, কষ্ট করে হলো দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো আমরা পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের ডেটা সিকিউরিটি বর্ণনা করো। হ্যাঁ, বিভিন্ন ধরনের তথ্যের যে নিরাপত্তা, এই নিরাপত্তা সম্পর্কে লিখো। এরপর হচ্ছে ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপর দেখো ই কমার্স এবং ই বিজনেসের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100% গুরুত্বপূর্ণ। ই কমার্স এবং ই বিজনেসের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এবার দিয়েছি তোমাদেরকে মার্কেটিং ডিপার্টমেন্টের কম্পিউটার পরিস্থিতি সাজেশন দিয়ে দিচ্ছি। সো তোমরা আশা করি মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন তোমরা পেয়েছো। এরপর দেখো আমরা ছত্রাক তত্ত্ব, যাদের বলা হয় কি উদ্ভিদ বিজ্ঞানে যাদের পরীক্ষা রয়েছে, বা হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞানে যাদের পরীক্ষা রয়েছে, তারা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা আজকে পড়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আগামীকালকে। যাদের ছত্রাক তত্ত্ব পরীক্ষা আছে, ছত্রাক তত্ত্ব যাদের পরীক্ষা আছে, তারা অবশ্যই মাস্ট বি এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবা। ছত্রাক তত্ত্ব যাদের পরীক্ষা আছে, তারা অবশ্যই মাস্ট বি এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? অবশ্যই এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করবা। দেখো ছত্রাক তত্ত্বের মধ্যে তোমরা সবাই দেখো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কি মৃতজীবী এবং পরজীবীর মধ্যে যে পার্থক্য। 1 নম্বর প্রশ্ন, মৃতজীবী এবং পরজীবীর মধ্যে যে পার্থক্য রয়েছে, সবাই আছে একটু খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটা কি, মৃতজীবী এবং পরজীবীর মধ্যে যে পার্থক্য আছে, এই প্রশ্নটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এরপর দেখো ঔষধ উৎপাদনে ছত্রাকের ভূমিকা এবং ছত্রাকের যে বৈশিষ্ট্য, যেহেতু সাবজেক্টের নাম হচ্ছে ছত্রাক, সেহেতু অবশ্যই ছত্রাকের যে ভূমিকা রয়েছে বা ছত্রাক বিভিন্ন ঔষধ উৎপাদনে ছত্রাকের যে ভূমিকা আছে, এইটা তোমরা অবশ্যই মাস্ট বি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর দেখো আমরা আরেকটা প্রশ্ন এখান থেকে নেই যে রাইজয়েড এবং হোস্টোরিয়া এর মধ্যে যে পার্থক্য রয়েছে, এটা পড়ার চেষ্টা করবা। এরপরে ইস্ট কি, ইস্টের ব্যবহার লিখো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট কাকে বলে, ইস্টের ব্যবহার, ইস্ট কাকে বলে, ইস্টের ব্যবহার, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে আমরা যদি এগারিকাস এর যে গিলের লম্বচ্ছেদ, এগারিকাস যে একটা গাছ আছে, এই গাছের যে তোমার লম্বচ্ছেদটা আছে সেটা বর্ণনা করো, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে হচ্ছে রেসিওডামাইসিটিস এর শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে লাইকেন বলতে কি বুঝো, যদি তোমাদের আসে খ বিভাগের প্রশ্ন, তাহলে অবশ্যই লাইকেন কাকে বলে, লাইকেনের যে গুরুত্ব এবং অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে, লাইকেনের পরিবেশের এবং অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই লাইকেন কি, লাইকেনের অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে, সেই প্রশ্নটা তোমরা মাস্ট বি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। এরপরে আমরা চলে যাচ্ছি ঘ বিভাগ থেকে। দেখো কৃষি ঔষধ শিল্পে ছত্রাকের যে ভূমিকা, আমরা এই প্রশ্নটা শুরুতেই বলেছিলাম যে কৃষি এবং ঔষধ শিল্পে ছত্রাকের যে ভূমিকা রয়েছে, অবশ্যই পড়ার চেষ্টা করবা। এরপর দেখো চিত্রসহ ছত্রাকের ঔজন প্রজনন, ঔজন প্রজনন চিত্রসহ এটা অঙ্কন করতে হবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো সার্কোলজিনিয়া এর যৌন জনন বৈশিষ্ট্য আলোচনা করবা, যৌন জনন প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমার মুকর কি, মুকরের দৈহিক গঠন বর্ণনা করো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এরপর দেখো একোমাইটিস শ্রেণীর যে বর্ণনা দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এগারিকাসের লম্বচ্ছেদ, এটা তো বলছি শুরুতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো উদ্ভিদ পরজীবী এবং মাইক্রোলজি হিসাবে ছত্রাকের ভূমিকা আলোচনা করো। এরপর দেখো লাইকেন এর যৌন জনন প্রক্রিয়া বর্ণনা করো, লাইকেনের যে যৌন জনন প্রক্রিয়া আছে সেটা লিখো, বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে পারো। যাদের ছত্রাক বিদ্যা বা ছত্রাক বিজ্ঞান পরীক্ষা রয়েছে, তারা প্রত্যেকেই এই ছত্রাক তত্ত্ব সাবজেক্টে যারা আছে, তারা এই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই সাবজেক্টের সাজেশন দেওয়া শেষ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্ট। দেখো
আগামীকালকে যাদের পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যাদের পরীক্ষা রয়েছে আগামীকালকে, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো তারা একটু হাত তোলার চেষ্টা করো। যাদের আগামীকালকে পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে, পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটা যারা আছে একটু হাত তোলো তো দেখি কার কার আছে। আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টটা একটু বেশি আমাদের পেজে। সো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কারা আছে একটু হাত তোলো। রাষ্ট্রবিজ্ঞানের যারা স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকে একটু হাত তোলার চেষ্টা করো, দেখি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কারা কারা আছে একটু। আচ্ছা, ফিলোসফি বাংলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট একটু ওয়েট করো, একটু সময় লাগবে, ঠিক আছে। বাংলারও আছো দেখতে পাচ্ছি, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞানের কেউ নাই, এমন কেউ নাই রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা তাসনিমা, তাহলে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সোশ্যাল ওয়ার্কেরও আছে, আসাদুল্লাহ সোশ্যাল ওয়ার্কের যারা, তারপর হচ্ছে আমিষার রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেরই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, অনেকেরই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে। তো তোমরা অবশ্যই মাস্ট বি এই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই কি করবা, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে, ঠিক আছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তোমরা অবশ্যই এই সাবজেক্টগুলো মাস্ট বি প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো, ঠিক আছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তারা অবশ্যই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলো একটু কষ্ট করে নোট করার চেষ্টা করবো। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে এখন দিচ্ছি তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে নোট করো। দেখো প্রথম যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা, প্লেটোর দার্শনিক রাজার যে গুণাবলী ছিল সেই গুণাবলী তুমি আলোচনা করো। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী। এরপর দেখো প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব এবং সাম্যবাদ তত্ত্বটা তোমরা আলোচনা করো। এরপর দেখো এরিস্টটলের মতে মদতন্ত্র বা এরিস্টটলের দাসতত্ত্বটা সম্পর্কে তুমি লিখো। এরপর দেখো দুই তরবারি তত্ত্বটা কাকে বলে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। দুই তরবারি তত্ত্ব বলতে কি বুঝো, দুই তরবারি তত্ত্ব কাকে বলে। এরপর এখান থেকে বলা হচ্ছে রেনেসা বলতে কি বুঝো, রেনেসার প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের যে ধারণা রয়েছে, প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, সক্রেটিসের যে জ্ঞান তত্ত্ব ছিল, সক্রেটিসের জ্ঞান তত্ত্ব, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর দেখো আমরা 22 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কু যে ধারণা দিয়েছে সেই ধারণাটা তোমরা সবাই লেখো। এরপর দেখো আমরা গ বিভাগ থেকে প্রশ্নগুলো একটু দেখিনি। গ বিভাগের প্রশ্নগুলো যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখেছি, সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা করো। এটা 99% অথবা 100% ধরে রাখতে পারো। এরপর দেখো আমরা প্লেটোর দি রিপাবলিক সর্বাত্মক নীল নকশা উক্তিটি বিশ্লেষণ করো। এরপর দেখো এরিস্টটলের সরকারের যে শ্রেণী বিভাগ, 6 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই প্রশ্নটা অনেকবার আসছে। এরিস্টটল সরকারের যে শ্রেণী বিভাগ রয়েছে, বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো আমরা পরের প্রশ্ন, রাজনীতি এবং নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলিবাদের যে ধারণা ছিল সেই ধারণাটা আলোচনা করো। এরপরে আমরা 18 নম্বর প্রশ্ন দেখে নেই, প্রকৃতির রাজ্য এবং মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের যে ধারণা ছিল সেই ধারণা তুমি আলোচনা করো। এরপর দেখো জন লকের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের চিন্তায় জন লকের যে অবদান রয়েছিল সেই ধারণাটা তুমি লেখো। এরপর হচ্ছে রসুর সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছা যে তত্ত্বটা রয়েছে, রসুর সাধারণ ইচ্ছা, এই তত্ত্বটা কিন্তু 100% তোমাদের পরীক্ষায় কালকে মনে করো যে আসবে। এবং রসু কিভাবে সকলের ইচ্ছা এবং সাধারণ ইচ্ছার মধ্যে পার্থক্য করে, এই প্রশ্নটা মনে করো কালকে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি কোনো কাকতালীয়ভাবে কোনো বিপদ আপদ না হয় তাহলে অবশ্যই আশা করি ইচ্ছা এবং সাধারণ ইচ্ছা, রসুর ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে যে পার্থক্য, এই কম্পেয়ারটা তোমাদের আসতে পারে, পার্থক্যটা তোমাদের আসতে পারে। সো আশা করি যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল তোমরা সবাই প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও। আমি যে প্রশ্নগুলো দাগিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু সবাই কষ্ট করে দাগাও। আশা করি রাষ্ট্রবিজ্ঞানে এই প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। আমরা তোমাদের পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি। সো তোমরা অবশ্যই পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের যাদের হচ্ছে দর্শন সাবজেক্টে রয়েছে, পাশ্চাত্য দর্শনের ইতিহাস, অথবা আগামীকালকে যাদের ফিলোসফি সাবজেক্টে রয়েছে দর্শন, তারা দর্শনের এই প্রশ্নগুলো একটু
ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যাদের দর্শন রয়েছে তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে প্রশ্নগুলো একটু মিলানোর চেষ্টা করো। পাশ্চাত্যের দর্শনের ইতিহাস কার কার রয়েছে তোমরা সবাই প্রত্যেকে একটু পাশ্চাত্য দর্শনের ইতিহাস যাদের রয়েছে তোমরা সবাই হচ্ছে একটু দেখার চেষ্টা করো। দর্শন কার কার রয়েছে একটু হাত তুলে দেখি। দর্শন, পাশ্চাত্যের দর্শন কার কার রয়েছে তোমরা প্রত্যেকে একটু হাত তোলার চেষ্টা করো। পাশ্চাত্যের দর্শন কার কার রয়েছে তোমরা সবাই একটু হাত তোলার চেষ্টা করো। আচ্ছা দেখো, তাহলে আমি তোমাদেরকে দর্শন ডিপার্টমেন্টের সাজেশন দিচ্ছি। দেখো, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে সেন্ট টমাস একুইনাসের যে যুক্তি রয়েছে, ঈশ্বরের যে অস্তিত্ব আছে সেটা সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো, মধ্যযুগ দর্শন বলতে কি বুঝো এবং এরিস্টটলের ঈশ্বর কিভাবে ধর্মীয় ঈশ্বর থেকে পৃথক আলোচনা করো। এরপর দেখো, সদ্গুণই জ্ঞান এই উক্তিটি ব্যাখ্যা করো। এরপর দেখো, আমরা পরের প্রশ্ন একটু দেখে নেই। দেখো, সীমাহীন বলতে কি বুঝো, অ্যানাক্সিমেন্ডের যে কি বুঝিয়েছেন সীমাহীন বলতে। এবং দেখো, গ্রিক দর্শনের 4টি বৈশিষ্ট্য রয়েছে, এই 4টি বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো, আমরা পরের প্রশ্ন দেখে নেই। জ্ঞানই পূর্ণ বলতে সক্রেটিস কি বুঝিয়েছিলেন? জ্ঞান ওই পূর্ণ, এটা সক্রেটিস এটা বলতে কি বুঝিয়েছেন? এরপর দেখো, এখান থেকে সর্বশেষ প্রশ্ন 23 নাম্বার, একুইনাসকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় কেন? এটা 100% ধরে রাখো। এই প্রশ্নটা আমার পার্সেন্টেজ দিতে ভুল হয়ে গেছে, তবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? ওই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই গ বিভাগের এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে দেখো, আমরা গ বিভাগ থেকে প্রশ্ন প্রথম 1 নম্বর প্রশ্ন, গ্রিক দর্শন কি? গ্রিক দর্শনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপর দেখো, আত্মার অমরত্ব প্রমাণের যে 2টি তত্ত্ব রয়েছে, এই প্রশ্নটা ডিগ্রি পরীক্ষায়, অনার্সের পরীক্ষায় অনেকবার দেখো কতগুলো সালে আসছে। আত্মার অমরত্ব প্রমাণের 2টি যুক্তি আলোচনা করো। এরপর দেখো, আমরা পরের প্রশ্ন দেখে নেই। একই নদীতে 2বার অবগাহন করা যায় না। হ্যাঁ, এই যে একটা উক্তি রয়েছে, এই উক্তিটা তুমি নিজের ভাষায় আলোচনা করো। যাদের মানে দর্শনের সাবজেক্টটা রয়েছে, দর্শন মোটামুটি একটু কঠিন, বুঝতে পারছো? এরপর দেখো, প্লেটোর যে শিক্ষাতত্ত্ব রয়েছে, এই প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো, আমরা এখান থেকে দেখে নিই হচ্ছে যে ঈশ্বর সম্পর্কে এরিস্টটলের যে ধারণা রয়েছে, সেই ধারণা আলোচনা করো। এরপরে দেখো, আমাদের সর্বশেষ প্রশ্ন 22 নম্বর, সেন্ট টমাস একুইনাসের জ্ঞান তত্ত্ব আইন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে আমাদের যে প্রশ্নগুলো দিয়েছি, আশা করি এই প্রশ্নগুলো দেখে তোমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের সাজেশন দেওয়ার জন্য। যাদের বাংলা ভাষা, ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাবজেক্টে রয়েছে, তোমরা সবাই হচ্ছে এই সাবজেক্টটা ভালো করে একটু দেখার চেষ্টা করো। যাদের বাংলা বিভাগের সাজেশন লাগবে তারা অবশ্যই এই প্রশ্নগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা। বাংলা স্টুডেন্ট কে কে আছো একটু হাত তুলে দেখি। বাংলা স্টুডেন্ট, আমাদের বাংলা ব্যাকরণের বা বাংলা স্টুডেন্ট কে কে আছো? বাংলা বিভাগের স্টুডেন্ট যারা আছো তারা একটু হাত তোলার চেষ্টা করো, একটু কষ্ট করে হাত তোলার চেষ্টা করো। বাংলা বিভাগের যারা স্টুডেন্ট আছো, বাংলা বিভাগ, ঠিক আছে? বাংলা বিভাগের যারা স্টুডেন্ট আছো তোমরা সবাই একটু হাত তোলো, ঠিক আছে? বাংলা বিভাগের যারা আছো একটু হাত তোলো। আচ্ছা, দীপা বলেছো অবশেষে, ফারজানা থ্যাঙ্কস জানিয়েছো। স্যার আমাদের সমাজ বিজ্ঞানের দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব, ফিজিক্সেরও দিব, প্রাকৃতিক ভূগোলও দিব, ঠিক আছে? বাংলার একটু হাত তোলো, একটু কষ্ট করে লেখো। বাংলা বিভাগের কারা কারা আছো? বাংলা যতটা সহজ ততটা সহজ নয়, বাংলা আসলেই অনেক কঠিন, ঠিক আছে? যাদের আছে সাবজেক্টে তারা অবশ্যই জানে। দেখো, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমাদের বা তোমাদের পড়তে হবে, সেই প্রশ্নগুলো আমি একটু তোমাদেরকে দিচ্ছি। তোমরা সবাই অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা, একদম মনোযোগ সহকারে এবং হচ্ছে গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো একটু বারবার পড়ার চেষ্টা করবা। দেখো, বাংলা ভাষায় আরবি পার্সির যে প্রভাব রয়েছে সেটা আলোচনা করো। এরপর দেখো, আমরা পরের প্রশ্ন দেখে নেই। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাগুলো রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখা, এটা কিন্তু টোটাল বাংলা ব্যাকরণের একটা বিষয়, বুঝছো? তারপর দেখো, আমরা পরের প্রশ্নটা একটু দেখে নেই। পরের প্রশ্ন হচ্ছে যে মূল ভাষাগোষ্ঠীর 12টি যে শাখা রয়েছে সেই শাখাগুলো আলোচনা করো। এরপর দেখো, প্রাকৃত ভাষাগুলোর সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাকৃত কি? প্রাকৃত ভাষার যে সংক্ষিপ্তগুলা এবং বাংলাদেশের সংস্কৃতি দুহিতা উক্তির সততা আলোচনা করো বা ব্যাখ্যা করো। এরপর দেখো, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য লেখো। এটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ।
এরপর দেখো সত্যবিধান নত্যবিধান, এই প্রশ্ন তো 100% আসবেই। সত্যবিধান কাকে বলে, নত্যবিধান কাকে বলে, সত্যবিধান নত্যবিধানের মধ্যে যে পার্থক্য অথবা এর শ্রেণী বিভাগ অথবা এর বৈশিষ্ট্য আলোচনা করো। সত্যবিধান এবং নত্যবিধান এই প্রশ্নটা তোমরা বাছতে করবা। আর প্রমিত বাংলা বানানের যে নিয়ম রয়েছে, প্রমিত বাংলা বানানের যে নিয়ম রয়েছে এই প্রশ্নটাও কিন্তু 100% গুরুত্ব দিয়ে পড়বা। প্রমিত বাংলা বানানের যে কোনো 4টি নিয়ম আসতে পারে অথবা 10টি নিয়ম আসতে পারে। প্রমিত বাংলা বানানের হচ্ছে যে তোমার প্রমিত বাংলা বানানের হচ্ছে তোমার 4টি নিয়ম আসতে পারে। 4টি নিয়ম যদি আসে তাহলে অবশ্যই এটা ক বিভাগে আসবে। যদি 4টি নিয়মের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে ক বিভাগে, আর যদি 10টি নিয়মের কথা বলা হয় তাহলে মাস্ট বি এটা গ বিভাগে আসবে। আর 10টি নিয়ম অবশ্যই গ বিভাগে উত্তর করার চেষ্টা করবো, বুঝতে পারছো? এরপর দেখো আমরা এখান থেকে বিরাম চিহ্নের ব্যবহার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে বিরাম চিহ্নের ব্যবহারে। এরপর দেখো সাধু এবং চলিত রীতির যে মিশ্রণীয় যে দূষণ রয়েছে, সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য আছে। সাধু ভাষা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং চলিত ভাষা হচ্ছে বিস্তারিত রূপ, এবং সাধু ভাষা চলিত ভাষার যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্যটাও আসতে পারে। সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য অথবা সাধু এবং চলিত ভাষার যে বৈশিষ্ট্যগুলো আছে এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। আর আরেকটা বলেছিলাম যে নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে পার্থক্য, কি এবং কি এর মধ্যে পার্থক্য। দেখো কি শব্দ দিয়ে কি বোঝাচ্ছে আর কি মানে কি এটা দিয়ে কি বোঝাচ্ছে, কি এবং কি, এই কি ঋষিকার এবং দীঘিকারের মধ্যে যে পার্থক্য আছে এটা তোমরা অবশ্যই শিখে রাখবা। এরপর দেখো আমরা চলে যাচ্ছি গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রমিত বাংলা, প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তর আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় দাও, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে পরিচয় রয়েছে সেটা লিখো, এবং মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কি বুঝো এইটা আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো ইকারের ব্যবহার, বাংলা বানানের যে ইকার আছে এটা কিন্তু ঋষিকার এবং দীর্ঘ ইকার এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে, ঋষিকারও আসতে পারে অথবা দীর্ঘ ইকারও আসতে পারে, বুঝতে পারছো? এবং বাংলা বানান সংস্কারের উদ্যোগগুলো আলোচনা করো। বাংলা বানান, বাংলা একাডেমি দেখবে কয়দিন পরে পরে বানান চেঞ্জ করে, এটার কারণ কি আসলে জানি না। এরপর দেখো প্রতিবেদন কি, প্রতিবেদনের প্রকারভেদ আলোচনা করো। এরপর দেখো খাদ্যদ্রব্য ভেজালের কারণ প্রতিকার সম্পর্কে সংবাদপত্রের নিকট একটা আবেদন লিখো। তোমাদের একটা পত্র আসতে পারে, একটা পত্র আসবে এবং একটা দরখাস্ত আসতে পারে, একটা দরখাস্ত এবং একটা প্রতিবেদনও আসতে পারে। তোমাদের একটা প্রতিবেদন আসবে, এটা 100% ধরে রাখো। কালকে তোমাদের একটা প্রতিবেদন, একটা পত্র, দরখাস্ত আসবে, এগুলো লেখার নিয়ম শিখে যাবা। যেমন এখান থেকে খাদ্যদ্রব্য ভেজালের যে কারণ এবং প্রতিকার জানিয়ে একটা পত্রিকায় প্রতিবেদন লিখো, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপনের বিবরণ দিয়ে একটা প্রতিবেদন লিখো। হ্যাঁ, এরপর দেখো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র, চাকরিতে যে সিভি জমা দেয় না, সিভি এরকম ভাবে তোমার একটা আবেদনপত্র, চাকরিতে যোগদানের জন্য একটা আবেদনপত্র। সো যাদের ব্যবহারিক বাংলা বা এই সাবজেক্টটা যাদের রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্ব দিবা। এবং তোমাদের বাংলা প্রথম যে পরীক্ষা ছিল, সেকেন্ড পরীক্ষায় কিন্তু অনেক বেশি কমন ছিল, রিপিট করেছিল। তো আশা করি এই বাংলাটা সম্পর্কে আমার অনেক ধারণা আছে। এটা আমি টানা কয়েকদিন আগে 2 মাস পড়াইছিলাম অনলাইনে। এটা ডিগ্রি সাবজেক্টের, এটা একটা হুবহু বাংলা জাতীয় ভাষা অবশ্যই একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা হুবহু ওদের আছে। সো এই জন্য আমার একটা আইডিয়া রয়েছে, এই জন্য এই প্রশ্নগুলো তোমরা একটু মাস্ট গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সমাজকর্ম ডিপার্টমেন্টে। যারা হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকেই, আচ্ছা তোমাদের এই যে সাজেশনগুলো দেই তখন পরীক্ষার পরে তোমরা হচ্ছে যে প্রশ্নগুলো আমাদেরকে দাও না, আমরা হচ্ছে মিলাতে পারি না, তখন কতটুকু কমন আসছে, কত পার্সেন্ট রিভিউ এটা দিতে পারি না। কিন্তু তোমরা হচ্ছে যে এক নাগারে কমন না আসলে মানে গালির উপরে গালি এবং আজে বাজে কমেন্ট করতে থাকো, চিটার বাটপার এরকম অনেক কিছু বলতে থাকো। কিন্তু তোমরা যদি একটা পরীক্ষা যাওয়ার পরে আমাদেরকে কমেন্টস করে জানাও যে স্যার এত পার্সেন্ট কমন আসছে, এত পার্সেন্ট আসে নাই, বা এই প্রশ্নগুলো থেকে আসছে, প্রশ্নগুলো আমাদেরকে দাও, আমরা মিলাইতে সুবিধা হয়। এবং পজিটিভ কিছু যারা হচ্ছে কমন পায় তারাও গালি দেয়, যারা কমন পায় না তারাও গালি দেয়, ঠিক আছে? সো তোমরা এত কষ্ট করে যখন আমরা পড়াই বা সাজেশন দেই তখন অবশ্যই তোমরা একটু আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমাদের সাপোর্ট না হলে এত কষ্ট করে এত এত ডিপার্টমেন্টের সাজেশন অ্যারেঞ্জ করা এবং এগুলোকে মডিফাই করা এবং গুরুত্বপূর্ণ মানে দেওয়া, এটা কিন্তু আসলে কোয়াইট ইম্পসিবল। এবং এরপরে হচ্ছে লাইভে এসে বলা, এটা আরও কষ্টকর হয়ে যায়, বুঝছো? যাই হোক, তাহলে আমরা হচ্ছে এবার সমাজকর্ম ডিপার্টমেন্টে যারা আছো তারা প্রত্যেকেই বাংলাদেশ স্টাডিজ, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো, এবং এই সাজেশনটা তোমরা সবাই প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো। দেখো বাংলাদেশের স্টাডিজ
এবং ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্য, যাদের আগামীকালকে সমাজকর্ম ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে, প্রত্যেকেই এই প্রশ্নগুলো একটু মিলানোর চেষ্টা করবা। সমাজকর্মের ভাই বোনেরা একটু সারা দাও, রেসপন্স করো। যারা সমাজকর্ম স্টুডেন্ট আছো, সিয়াম লেগেছো 80% কমন, সোশ্যাল ওয়ার্কের কাল দিব প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকে একটু প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, আসাদুল্লাহ বলেছে মিষ্টি কামান তাহলে দিবে। আচ্ছা, ওকে ওকে। মুসলমানদের ইতিহাস, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবই আলহামদুলিল্লাহ কমন পাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আচ্ছা, তাহলে তোমরা কষ্ট করে একটু খ বিভাগের প্রশ্নগুলোকে মিলাও। দেখো, আমরা তোমাদের জন্য বাঙালি একটি সংকর জাতি, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাঙালি একটি সংকর জাতি, এটা তো একদম স্বাধীন বাংলা অবধের ইতিহাসের প্রশ্নের মতো। আল্লাহ, এটা তো স্বাধীন বাংলা অবধের ইতিহাস, এটা স্বাধীন বাংলা অবধের ইতিহাস। যারা আসছিল তারা হচ্ছে এটা অনেক কমন পাবা, ঠিক আছে? এখানে বলার কিছু নাই। দেখো, তারপর হচ্ছে বাংলাদেশের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো, 6 দফাগুলো লেখো, ভাষা আন্দোলনের কারণ এবং গুরুত্ব, ফলাফল লেখো। এরপর হচ্ছে 1970 সালের যে নির্বাচন, এটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন তো তোমাদের দেখা লাগবে না, এটা তো স্বাধীন বাংলা অবধের ইতিহাসের প্রশ্নই অনেক ম্যাক্সিমাম। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে প্রকৃতি আলোচনা করো, এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য, এটা আসবে না, এটা পড়ার দরকার নাই। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কারণ ছিল, এই কারণটা ভালো করে পড়ার চেষ্টা করবা। এরপর প্রশ্ন আরেকটা রয়েছে 14 নম্বর প্রশ্ন, সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে যে পার্থক্য, এই প্রশ্নটা তোমরা 1000% বা 100% গুরুত্ব ধরতে পারো। সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরের প্রশ্ন, লোক সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও তোমরা 100% গুরুত্ব দিতে পারো। লোক সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতির মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো চাকমা উপজাতিদের পরিচয় দাও, এর পরিচয় বিশ্লেষণ করো। চাকমা উপজাতি, এদের পরিচয় বিশ্লেষণ করো। এরপর দেখো আমরা গ বিভাগ থেকে প্রশ্নগুলো দেখে নেই। দেখো, বাঙালি জনগোষ্ঠীর উপর ক্রমবিকাশ বা এর বিকাশ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করো। এরপরে বাংলা নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান ছিল, সেটা আলোচনা করো। এবং বাংলাদেশের জাতীয়তাবাদ বিকাশে বা বাংলাদেশের জাতীয়তাবাদ বিকাশ সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের জাতীয়তাবাদ বিকাশ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য, এই প্রশ্নটা কালকে আসবে, এটা 100%, এটা বলার পক্ষে রাখে না। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধের কারণ এবং এর ফলাফল আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, নীল আসল আমাদের গ্যারান্টি ব্যাচের স্টুডেন্ট, তোমাদের ক্লাস আজকে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের ক্লাস হবে, আমি লাইভটা শেষ করার পরে তোমাদের ক্লাস করবো, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে 9 নম্বর প্রশ্ন, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রশ্নটা 100% গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন আসবে না, এটা পড়ার দরকার নাই। বাংলাদেশের সাধারণ মানুষের জীবন, আচরণ এবং লোক সংস্কৃতির যে প্রভাব রয়েছে, সেটা আলোচনা করার চেষ্টা করো। এবং 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা এবং সমাজকর্মীর যে ভূমিকা রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের আদিবাসীদের যে জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সমাজকর্মীর যে ভূমিকা রয়েছে, প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে সমাজকর্ম ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকেই। ও আরেকটা প্রশ্ন এখানে আছে, বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠী এবং সংস্কৃতির মধ্যে যে পার্থক্য রয়েছে। তো আজকে যারা সমাজকর্ম ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো আমি যেগুলো দাগিয়ে দিয়েছি, কমন দিয়ে মার্ক করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো একটু বারবার অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা। আশা করি শেষ মুহূর্তে তোমরা এগুলো রিভিশন দিয়ে গেলে তোমাদের এইগুলো থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। জাস্ট এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী সাবজেক্টে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে তোমাদের যাদের রয়েছে সমাজ বিজ্ঞান, যাদের হচ্ছে কি সমাজ বিজ্ঞানের কি কালকে পরীক্ষা? সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, এটা হচ্ছে কালকে আগামীকালকে পরীক্ষা। যাদের এই সাবজেক্টের পরীক্ষা আছে তোমরা প্রত্যেকে একটু দেখে নাও প্রশ্নগুলা। সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো তোমরা একটু হাত তোলো। যারা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট আছো তোমরা একটু হাত তোলার চেষ্টা করো। সমাজ বিজ্ঞান, আরিফা মাহমুদ লিখেছ প্রাণীবিজ্ঞান বৈচিত্র্য 1 দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। একটু সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট তোমরা। স্যার ধন্যবাদ স্যার, ফেল দেখাতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই পারবা। যারা সাজেশন পাচ্ছ তারা একটা করে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নাও, একটা করে ধন্যবাদ দিও অন্তত।
যারা যে রিকোয়ারমেন্টের সাজেশন পাচ্ছ তোমরা সবাই হচ্ছে একটু ধন্যবাদ জানিয়ে বিদায় নিও লাইভ থেকে, ঠিক আছে? একটা থ্যাঙ্কস দিলে তো আর তোমাদের কমে যাবে না, তাই না? একটা থ্যাঙ্কস অবশ্যই পেতে পারি, যেহেতু কষ্ট করে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা খ বিভাগ থেকে দেখো প্রশ্নগুলো একটু দেখে নেই। সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো। সামাজিক ইতিহাসের যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি, তুমি সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে? সামাজিক ইতিহাসের যে প্রকৃতি আছে সেই প্রকৃতি আলোচনা করো। তাহলে আমি কি বললাম, তোমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক ইতিহাসের যে প্রকৃতি এটা আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। এরপর দেখো আমরা পুঁজিবাদী সমাজে জেন্ডার অসমতার আলোচনা করো এবং আসাবিয়া বলতে কি বুঝো? আসাবিয়া এটা 99% গুরুত্বপূর্ণ। এরপর দেখো সাম্যতন্ত্র বলতে কি বুঝো? সাম্যতন্ত্র এই প্রশ্নটা, এবং আরেকটা সংজ্ঞা রয়েছে রেনেসার সংজ্ঞাটা। এই রেনেসার সংজ্ঞাটা আরেকটা ডিপার্টমেন্টে দিয়েছি, সো রেনেসার সংজ্ঞাটা অবশ্যই করবা। এরপর দেখো নগর রাষ্ট্র বলতে কি বুঝো? নগর রাষ্ট্র কাকে বলে? এরপর দেখো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ কি, এবং এটা আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো 6 দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, প্রস্তর যুগ বলতে কি বুঝো? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর দেখো আমরা প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, এবং সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে এটার সংজ্ঞাও আসতে পারে এবং এটার পার্থক্যও আসতে পারে। তোমরা অবশ্যই এটার সংজ্ঞা এবং পার্থক্য শিখে রাখবা, যে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে যে পার্থক্য রয়েছে তোমরা অবশ্যই এইটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা পরের প্রশ্ন একটু দেখে নিই। গ বিভাগ থেকে পরের প্রশ্নটা একটু ভালো করে দেখো। সামাজিক ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের মধ্যে যে পার্থক্য রয়েছে তোমরা এটা নিজের ভাষায় আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো সামাজিক ইতিহাসের যে উৎসসমূহ আছে সেটা আলোচনা করো। এরপর দেখো প্রাচীন প্রস্তর যুগ এবং সমাজ সংস্কৃতির যে বৈশিষ্ট্য রয়েছে প্রশ্নটা। এরপর দেখো আমরা পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটা অনেকবার আসছে, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। দেখো আমি কিন্তু এই সালের দিকে তাকাই না, আমি জাস্ট এখানে তাকাই, তাহলেই বুঝতে পারি কোন প্রশ্নটা কতবার আসছে। এরপর দেখো মধ্যযুগীয় ইউরোপের পোপ সম্রাটের যে দ্বন্দ্বের কারণ সমূহ আলোচনা করো। এরপর দেখো মেনর প্রথার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পুঁজিবাদী বিকাশের সহায়তাকারী উপাদানসমূহ আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ, 1000%। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য আমাদের আজকে স্পেশাল কিছু প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? যারা গ বিভাগের স্টুডেন্ট, সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, তারা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এবার আমরা হচ্ছে সমাজবিজ্ঞান দিয়ে দিছি, এবার আমরা সমাজবিজ্ঞান দিয়েছি, এবার হচ্ছে আমরা পরের সাবজেক্টে যাচ্ছি। তোমরা সবাই প্রত্যেকেই খেয়াল করো। আচ্ছা, এরপর হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের যারা স্টুডেন্ট আছো, তোমরা প্রত্যেকেই আজকের প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবে। আশা করি ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্ট গত পরীক্ষায় তোমরা রিপিট কম করেছে, বোর্ডের প্রশ্ন খুবই রিপিট কম করেছে, বাট এই সাবজেক্টটি করার সম্ভাবনা রয়েছে। ব্যবস্থাপনা নীতিমালা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে? সো তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে অবশ্যই পড়ার চেষ্টা করবা। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা নীতিমালা, এটা অ্যাকাউন্টিং না, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, বুঝতে পারছো? তো দেখো আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা সবাই এই প্রশ্নগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। WTO কি, এর সম্পর্কে যা জানো লিখো, WTO এর সম্পর্কে। এরপর দেখো ব্যবস্থাপনা কাকে বলতে, ব্যবস্থাপনার যে বিভিন্ন স্তরগুলো আছে, এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার যে পরিবেশ এই সম্পর্কে প্রশ্ন অনেকবার আসে। ব্যবস্থাপনার পরিবেশ, ব্যবস্থাপনার সংজ্ঞা, এইগুলো আসে। এরপর দেখো ব্যবসায়ের যে পরিবেশ, এই যে আমি বলছিলাম না যে ব্যবসায়ের পরিবেশ কাকে বলে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে পরিকল্পনার সংজ্ঞা, পরিকল্পনা কাকে বলে। এরপর দেখো স্থায়ী পরিকল্পনা বা অস্থায়ী পরিকল্পনা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এরপর দেখো মিশন এবং উদ্দেশ্য, এটা প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। মিশন এবং ভিশন এর উদ্দেশ্য সম্পর্কে লিখো বা এর পার্থক্য। এরপর দেখো কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে 1000%, এটা অনার্সে কতবার যে আসছে, অনার্সে এবং ডিগ্রি পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে যে পার্থক্য, আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যে পার্থক্য লিখো।
এরপর দেখো প্রেষণার সংজ্ঞা দাও, প্রেষণা কাকে বলে, প্রেষণার সংজ্ঞা দাও। এরপর দেখো নেতৃত্ব কাকে বলে, নেতৃত্ব বলতে কি বুঝো, নেতৃত্বের সংজ্ঞা দাও, এটাও তোমরা পড়তে পারো। এবার আমরা চাচ্ছি গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, ব্যবস্থাপনার উদ্দেশ্য, ব্যবস্থাপনার যে মূলনীতি রয়েছে, ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং ব্যবস্থাপনার মূলনীতি, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো সংগঠনের উপর পরিবেশের প্রভাব বিস্তারকারী যে উপাদান রয়েছে সেটা তোমরা আলোচনা করো, সংগঠনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এরপর দেখো উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া বর্ণনা করো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া বর্ণনা করো। এরপর দেখো সিদ্ধান্ত বলতে কি বুঝো, যৌক্তিক সিদ্ধান্ত এবং অযৌক্তিক সিদ্ধান্তের মধ্যে যে পার্থক্য অথবা গুরুত্ব এগুলো আলোচনা করো। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ এর মধ্যে যে পার্থক্য, 14 নম্বর প্রশ্ন। এবং এরপর দেখো ম্যাক্স গেরোর যে XYZ তত্ত্ব আছে, এই XYZ তত্ত্বটা কিন্তু প্রতি বছরই প্রশ্ন এখান থেকে আসে। এরপর দেখো হার্জবার্গের যে দ্বি উপাদান তত্ত্ব রয়েছে, এরকম কিছু উপপাদ্য আছে বা তোমাদের তত্ত্ব আছে, সে তত্ত্বগুলা আসতে পারে। এরপর দেখো মস্তুর চাহিদা তত্ত্ব, এটা তো 1000% গুরুত্বপূর্ণ, 1000% গুরুত্বপূর্ণ মস্তুর চাহিদা তত্ত্ব। এই প্রশ্নটা খ বিভাগে আসতে পারে, হ্যাঁ সরি গ বিভাগে আসতে পারে। আর এখান থেকে প্রেষণা এবং মনোবলের যে মধ্যে যে পার্থক্য আছে, এই প্রশ্ন আসবে তোমাদের খ বিভাগে, প্রেষণা এবং মনোবলের মধ্যে যে পার্থক্য রয়েছে। তো এই ছিল আজকে তোমাদের খ এবং গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা, এরপর আরেকটা প্রশ্ন এখান থেকে বাকি রয়েছে, 12 নম্বর প্রশ্নটা সিদ্ধান্ত গ্রহণের সমস্যা এবং প্রতিবন্ধকতা, এটাও 100% গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা এবং প্রতিবন্ধকতা। তো এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মাস্ট বি, যারা হিসাব বিজ্ঞানের বা ব্যবস্থাপনা স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই প্রশ্নগুলো পড়বা। তো এই ছিল আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যারা ব্যবস্থাপনা নীতিমালা, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, যাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সাবজেক্ট ছিল তারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে একটু পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা চলে আছি এরপরের প্রশ্ন, এরপরে আমরা কোনটাকে দিব তোমরা একটু বলো, একটু দ্রুত বলো আমি কোনটা দিতে পারি। আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাজেশন দিচ্ছি। দেখো ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু কমন আসে না, আমি শুরু থেকে ওই দিনে বলছিলাম ক্লাসে যে বেস্টিক এবং সামষ্টিক যাদের আছে এবং যারা আমার 1 মাস আগে ক্লাস করেছিল, আমি কিন্তু শুরুর দিকে তোমাদের একটা তালিম দিয়েছিলাম যে অনার্স প্রথম বর্ষে কোন কোন ডিপার্টমেন্টের প্রশ্ন কমন আসবে আর কোনগুলো কমন আসবে না। তার মধ্যে আমি বলেছিলাম যে ইকোনমিক্সের সামষ্টিক এবং বেস্টিক এই দুইটা সাবজেক্ট প্রতি বছরই হার্ড করে। এখন চাইলে তোমরা এই সাজেশন ফলো করতে পারো, আদারওয়াইজ সেটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। এটা বই থেকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা প্রত্যেকেই যাদের আছে সামষ্টিক, মৌলিক সামষ্টিক অর্থনীতি, তোমরা সবাই অবশ্যই একটু এই প্রশ্নটা ভালো করে বা এই যে আমি প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। মৌলিক সামষ্টিক বেস্টিক অর্থ, মৌলিক সামষ্টিক অর্থনীতি, যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছো তোমরা সবাই আছে একটু ভালো করে দেখো। তবে কালকে যে কমন আসবে না এরকম কোনো গ্যারান্টি নাই, কমন কিন্তু দেখবা যে একদিন না একদিন পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে, মানে বিগত সাল যদি রিপিট করে তাহলে আমাদের এই সাজেশনের বাইরে থেকেই মানে আসার সুযোগ নাই। এই যদি তোমার বিগত সাল রিপিট করে প্রশ্ন যদি সহজ করে তাহলে 100% ধরে রাখো মানে বাংলাদেশের কোনো সাজেশন থেকে কমন না আসলে আসবে না। আর যদি কমন আসে তাহলে অবশ্যই আমাদের সাজেশন থেকে কমন আসতে হবে, ঠিক আছে, কারণ এটা এইভাবেই আমার করা এবং আমরা এইভাবেই করি, ঠিক আছে। তো যাই হোক আমি তারপরেও আজকের যে সাবজেক্টটা রয়েছে আশা করি প্রথম যেহেতু কমন আসে না তাহলে এটাতে কমন আসার সম্ভাবনা রয়েছে এবং এই প্রশ্নগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো এখানে কি কি প্রশ্ন রয়েছে এইগুলা কিন্তু আমার একদম কুটস্থ এবং আমি দেখো এটা হচ্ছে যে আমি বই দেখবো না দেখে বলতে পারবো, ঠিক আছে। তোমাদের জিডিপি এবং জিএনপি, আর্থিক জিএনপি আর্থিক জিডিপি, এই গড় উৎপাদন এবং মূল উৎপাদন এবং M1 M2 M3 যে ধারণা রয়েছে, ক্রাউডিং প্রভাব রয়েছে, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের এই যে প্রশ্নগুলোর মধ্যে সামষ্টিক অর্থনীতির হাতিয়ার সমূহ আলোচনা করে, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ 100%। এরপর দেখো জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা বলতে কি বুঝো, এরপরে জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য, গ্রস প্রফিট নেশন এরকম, আর হচ্ছে জিডিপি এবং হচ্ছে জিএনপি, এই জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য, এটা প্রতি বছরই আসে এবং অনার্স ডিগ্রি পরীক্ষার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো এমপিসি এবং এমপিএস, এটার মধ্যে পার্থক্য আসতে পারে, এমপিসি এবং এমপিএস
এরপর দেখো মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে যে পার্থক্য, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, এই দেখো আমি বলেছিলাম M1 M2 M3 এবং গুণক ত্বরণের মধ্যে পার্থক্য। গুণক ত্বরণ, এই 10 নম্বর প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। গুণক ত্বরণ অ্যাসিলারেশনের মধ্যে পার্থক্য। এরপর দেখো M1 M2 M3 এর যে ধারণা রয়েছে ক্রাউডিং প্রভাব, এই প্রভাবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আর্থিক নীতির যে হাতিয়ার সমূহ রয়েছে, এই আর্থিক নীতির হাতিয়ার এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যবলী বা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কার্যবলী, উদ্দেশ্য আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকের যে উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্য কার্যবলীও আসতে পারে। এরপর দেখো আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, সবাই একটু দেখার চেষ্টা করো যে সম্ভাবনাময় জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যে পার্থক্য এবং ওকান বিধি। দেখো কালকে এই প্রশ্নটা আসবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকান বিধি আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকান বিধি কাকে বলে? ওকান বিধিটি ব্যাখ্যা করো। শের বিধি, ওকান বিধি এগুলো বেশি আসে। এরপর দেখো সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডান দিকে কেন নিম্নগামী হয়, এই টাইপের প্রশ্ন একটা আসতে পারে। এরপর দেখো চিত্রসহ গড় প্রবণতা এবং প্রান্তিক প্রবণতার মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটা তোমরা লেখার চেষ্টা করো। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল 1 এই অঙ্কটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর দেখো ভোগ সমীকরণ ডেল্টা, এরকম একটা অঙ্ক প্রতি বছর আসে, যাই হোক। এরপর দেখো মূলধন এবং স্বয়ংভূত পরিচিত বিনিয়োগের মধ্যে যে পার্থক্য এবং মূলধন এবং বিনিয়োগের মধ্যে যে পার্থক্য, এই দুইটা প্রশ্নই আমার কাছে 100% মনে হচ্ছে। সো তোমরা অবশ্যই পার্থক্যের জন্য এই দুইটা প্রশ্ন পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতি ব্যবহারের যে প্রভাব রয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, এটা আসতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞাটা আসতে পারে, এটা আসতে পারে তোমাদের খ বিভাগে আসতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা। এর দেখো অর্থের পরিমাপ তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো। অর্থের যে পরিমাপ তত্ত্ব রয়েছে, এরপর দেখো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসতে পারে 1000% গুরুত্বপূর্ণ। তোমাদের কালকে যারা ইকোনমিক্স স্টুডেন্ট আছো ধরে রাখো, কালকে তোমাদের পার্থক্য আসবে 100%, 2টা বা 3টা পার্থক্য আসবে। যে পার্থক্যগুলো বলছি এগুলো আসার বেশি সম্ভাবনা সব থেকে বেশি। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে সেটা সম্পর্কে আলোচনা করো। এবং ক্লাসিক্যাল আয় তত্ত্ব এবং নিয়োগ তত্ত্বের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। তো এই ছিল যারা ইকোনমিক্সের স্টুডেন্ট, যারা অর্থনীতির স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই আশা করি এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে, সো সব দিন তো সমান যায় না, বুঝো না, দিন তো একদিন ভালো আসবে না। তো প্রথম দিন যেহেতু পরীক্ষাটা প্রশ্ন কঠিন করছে, দ্বিতীয় পরীক্ষা কঠিন করবে এরকম তো না, অবশ্যই সহজ হতে পারে, আমরা আশাবাদী। ঠিক আছে, এরপর দেখো আমরা পরের প্রশ্ন একটু দেখে নেই। আমরা বাংলার ইতিহাস, যাদের ইতিহাস বিভাগের স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকেই, এই ইতিহাস বিভাগে যারা স্টুডেন্ট আছো ছাত্রছাত্রী আছো, তোমরা সবাই দেখে নাও। যাদের বাংলার ইতিহাস সাবজেক্ট রয়েছে, ইতিহাস বিভাগে যারা আছো তোমরা সবাই একটু দেখে নাও প্রশ্নগুলা। আমি একটু পানি খাওয়ার তো ব্যবস্থা নেই আজকে, যাই হোক আমি দাগিয়ে দিচ্ছি, দ্রুত দাগিয়ে ফেলবো, তোমরা কষ্ট করে একটু নোট করার চেষ্টা করবা। ঠিক আছে, দেখো খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি, ইতিহাসের অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি, আশা করি এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। খ বিভাগ থেকে দেখো প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও এবং বঙ্গ নামের উৎপত্তি, এটা যে ভাষা আলোচনা করো। এরপর দেখো ওয়ারি বটেশ্বর প্রাচীন তত্ত্বগুলো আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো প্রাচীন বাংলার যে ইতিহাস উৎস, লিপি এবং এর গুরুত্ব আলোচনা করার চেষ্টা করো এবং শশাঙ্কের পরিচয় দাও এবং দ্বিতীয় মহিপালের পরিচয় দাও। এই দুইটা প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ, শশাঙ্ক এবং মহিপালের যে পরিচয় আছে। এরপর দেখো এখান থেকে প্রাচীন বাংলা ইতিহাসে সেন শাসনের অবদান আলোচনা করো। এখান থেকে আরেকটা প্রশ্ন, সেন রাজবংশের প্রতিষ্ঠা বিজয় সেনের যে ভূমিকা রয়েছে, এটা আলোচনা করার চেষ্টা করো। তো আশা করি ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়লেই হবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। এরপর আমরা গ বিভাগ থেকে কিছু প্রশ্ন দিই তোমাদেরকে, গ বিভাগের প্রশ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। প্রাচীন বাংলার যে জনপদ রয়েছে, প্রাচীন বাংলার জনপদগুলো আলোচনা করো। প্রাচীন বাংলার যে জনপদ আছে, প্রাচীন বাংলার যে জনপদ রয়েছে, তোমরা অবশ্যই প্রাচীন বাংলার জনপদ প্রশ্নটি একটু ভালো করে পড়ার চেষ্টা করবা।
এরপর দেখো প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার যে বিবরণ দাও, প্রাচীন বাংলা সমাজের যে আর্থসামাজিক অবস্থা রয়েছে সেই অবস্থার বিবরণ দাও। এরপর দেখো প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো গোপাল কিভাবে বাংলার রাজপথ লাভ করেছিলেন, রামপালকে বা রামপালের এইটাকে পাল বংশের শেষ মুকুট বলা হয় কেন, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। রামপালকে পাল বংশের মুকুট বলা হয় কেন। এরপর দেখো দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস আলোচনা করার চেষ্টা করো এবং বল্লাল সেনের যে চরিত্র এবং কৃতিত্ব, এই প্রশ্নটা আমরা অনেকবার দেখছি যে বল্লাল সেনের চরিত্র এবং কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটা অনেকবার আসছে। তো এ ছিল আজকে ইতিহাস বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ইতিহাস বিভাগের স্টুডেন্ট ছিল তারা অবশ্যই প্রত্যেকে এই প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা প্রাকৃতিক ভূগোল, যারা হচ্ছে ভূগোল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো, যারা ভূগোল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই ভূগোল ডিপার্টমেন্টে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। যারা ভূগোলের স্টুডেন্ট রয়েছে তোমরা সবাই হচ্ছে ভূগোলের যারা স্টুডেন্ট আছে একটু হাত তোলার চেষ্টা করো। যারা ভূগোলের স্টুডেন্ট আছো তোমরা সবাই হাত তোলার চেষ্টা করো, আমি একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? ভূগোলের স্টুডেন্ট যারা আছো তারা সবাই হাত তোলো। যারা ভূগোলের স্টুডেন্ট আছে তোমরা সবাই প্রত্যেকে হাত তোলো। যারা ভূগোলের স্টুডেন্ট আছো তোমরা সবাই হাত তোলো, ঠিক আছে? যারা সাজেশন পেয়েছো তোমরা সবাই হচ্ছে যে একটু করবা, হচ্ছে যে লাইভ থেকে যাওয়ার আগে একটা ধন্যবাদ জানিয়ে বিদায় নিবা, ঠিক আছে? একটা ধন্যবাদ জানিয়ে বিদায় নিবা, ঠিক আছে? তাহলে দেখো প্রাকৃতিক ভূগোল ও পরিচিতি, প্রাকৃতিক ভূগোল এবং পরিচিতি যাদের সাবজেক্টটা রয়েছে তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রাকৃতিক ভূগোলের সাজেশন দিচ্ছি, তোমরা সবাই প্রাকৃতিক ভূগোলের সাজেশনগুলো একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। প্রাকৃতিক ভূগোল পরিচিতি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। দেখো খ বিভাগে যে প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি। প্রাকৃতিক ভূগোলের সাথে পরিবেশ বিজ্ঞানের যে সম্পর্ক রয়েছে এই প্রশ্নটা পড়বা। এরপর দেখো ম্যানগ্রোভ বায়োম সম্পর্কে লিখো এবং সমুদ্র স্রোতের যে কারণগুলো আলোচনা করো, সমুদ্র স্রোতের কারণ আলোচনা করো। এরপরে মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্য রয়েছে এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো শিলা এবং খনিজের মধ্যে যে পার্থক্য রয়েছে, শিলা এবং খনিজের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য আলোচনা করো। এরপর দেখো নদীর সঞ্চয় কার্যের দুটি ভূমিকা আলোচনা করার চেষ্টা করো এবং পৃথিবীর সৌরজগতের মধ্যে যে একটা ধারণা দিয়েছিল এরিস্টটল সেই ধারণাটা আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো ছায়াপথ কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের কার্ল রিটারের যে অবদান রয়েছে সেটা আলোচনা করো এবং দেখো ট্রপোস্ফিয়ারের গুরুত্ব এবং জলবায়ু গঠনকারী উপাদানসমূহ আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো সংক্ষেপে ভারত মহাসাগরের যে মৌসুমী স্রোত আছে সেই স্রোত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করো। এবার হচ্ছে আমরা গ বিভাগ থেকে দিচ্ছি। ওরে বাবা মাথা ঘুরতেছে, এত প্রশ্ন সাজেশন করছে আজকে, মনে হয় আজকে জানো না টানা 6 ঘন্টা না 5 ঘন্টা বসে এই সাজেশনগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করছি, বসে বসে বানিয়েছি। মানে এত কষ্ট হয়েছে সাজেশনগুলো করতে, সুন্দর করে গুছাইয়া তারপরে এই যে ডিজাইন সব হচ্ছে এগুলো করছি বসে বসে, বুঝছো? তো এত মানে পরিশ্রম করে মানে স্টুডেন্টদেরকে সাজেশন দেওয়া, মানে আমরা হয়তো সাজেশন সেল দিই, টাকা দিয়ে বিক্রি করি, কিন্তু এগুলো করতে যে কত পরিশ্রম হয়, কত কষ্ট, মানে একটা সাজেশন কমন আসবে কিনা বা সাজেশনটা আসলে কমন আসতে পারে কিনা এটাও চিন্তা করতে হয়। যে একটা সাজেশন দিলাম, দেওয়ার পরে কমন আসলো না তাহলে তো আরও সমস্যা। প্রশ্নটা নিয়ে বারবার অ্যানালাইসিস করি, এটা কত সালে আসছে, বিগত সালে আসছে কিনা, বা এই বছরের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক যাচাই বাছাই করে তারপরে সাজেশনটা করার চেষ্টা করি। তো যাই হোক, শুধু যদি মনে করো কাট কপি পেস্ট করা হয়, যেমন বাজারে অনেক বই আছে, অনেক সাজেশন প্রণেতারা আছে যারা সাজেশন দেয়। ধরো আমি আমারটাও বলি, এই যে বাজার থেকে বিভিন্ন গাইড বই, সাজেশন বই পাওয়া যায়, সেখান থেকে কপি করে পেস্ট করে দেওয়াটা আর সাজেশনটা অ্যানালাইসিস করে বানিয়ে নতুন করে দেওয়া এবং এটার কমন আসার যে চিন্তাটা সেটা হচ্ছে যে অনেক বেশি কষ্টের, বুঝছো? তো সাজেশন কাট কপি পেস্ট করা, একটা নকল করে সাজেশন দেওয়া, মানে এটা কপি করা, এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। ক্রেডিট হচ্ছে তুমি এক্সট্রা কি দিতে পারছো স্টুডেন্টদেরকে, বা এখান থেকে কমন আসতেছে কিনা, বা এটাকে শর্ট করতে পারতেছো কিনা, বা তোমার বলার স্কিল আছে কিনা, বা এখান থেকে একটা আইডিয়া দিতে পারতেছো কিনা, সেটা হচ্ছে সব থেকে বড় ক্রেডিট। তো সাজেশন তো সবাই করে, এটা ক্রেডিট হচ্ছে যে এটা উপস্থাপন করতে পারে। তো আমি আজকে
দীর্ঘ তোমার 12-14 বছর হয়ে গেছে অনলাইনে, এইগুলা আমি জানি কোনটা কমন আসবে কোনটা কমন আসবে, এটা একটা ধারণা হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে মানে সত্যি কথা বললে মানে দেখা যাচ্ছে যে মানুষ এটা মূল্যায়ন করে না। যদি আমি প্রথম পরীক্ষার পরে বলতাম যে এই প্রশ্নগুলো তোমাদের কমন আসবে না, তাহলে তোমরা সবাই আমাকে গালি দিতা, সবাই হচ্ছে যে মানে আজে বাজে কথা বলতা যে ভয় দেখাচ্ছে সাজেশন কমন আসবে না, কিন্তু এই জন্য আমি এগুলো বলি নাই, ঠিক আছে। যাই হোক, তো আমরা জানি কোন মানে সাবজেক্টটা কঠিন করে কোনটা কমন আসতে পারে। তো দেখো আমরা এখান থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোতের যে বর্ণনা আছে তোমরা সবাই এটা ভালো করার চেষ্টা করবো। এরপরে পৃথিবীর যে কোনো একটা বায়োমের উদাহরণ, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা বায়ুচাপ কি, পৃথিবীর বায়ুচাপের তারতম্যের নিয়ামক সমূহ আলোচনা করো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো নদী ক্ষয়জাতের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো প্রাকৃতিক ভূগোলের উপর উপভূগোলের যে উপবিভাগ সমূহ আছে আলোচনা করার চেষ্টা করো, এবং নদীর উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। নদীর উৎপত্তি এবং এর ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করো, ঠিক আছে। তারপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই যে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে লাপ্লাসের যে নীহারিকা সম্পর্কে মতবাদ এবং পৃথিবীর গোলক তত্ত্বের যে প্রমাণ করো, পৃথিবীর যে গোলক তত্ত্ব সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করো। এবার দেখো বিচূর্ণী ভবন কাকে বলে, বিচূর্ণী ভবন এটা আমরা ক্লাস 6-7 পড়ছিলাম, 8-9 অনেক বছর আগে। এরপর দেখো আমরা পরের প্রশ্ন 24 নম্বর আটলান্টিক মহাসাগরের যে স্রোতের যে বর্ণনা, এই বর্ণনা সম্পর্কে আলোচনা করো। আটলান্টিক মহাসাগরের যে স্রোত রয়েছে, হ্যাঁ, তারপর সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোতের কারণ এবং প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোতের কারণ এবং ফলাফল আলোচনা করো। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছি ভাই, অনেকেই কমেন্ট করতেছো, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, যাদের রয়েছে, যাদের কি আছে, যাদের হচ্ছে যে ইসলামের ইতিহাস সংস্কৃতি যাদের আছে সাবজেক্টে, তারা প্রত্যেকেই প্রশ্নগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, ইসলামিক হিস্ট্রি এবং কালচার যাদের আছে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখে নিবা। আচ্ছা, তাহলে ইসলামের ইতিহাস সংস্কৃতি কারা কারা আছে একটু হাত তোলার চেষ্টা করো। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি কাদের আছে তোমরা প্রত্যেকে একটু হাত তোলার চেষ্টা করো। ইসলামের হিস্ট্রি বা ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি যাদের পরীক্ষা আছে তোমরা একটু হাত তোলার চেষ্টা করো সবাই, প্রত্যেকেই। যেহেতু তোমরা কষ্ট করে আমি সাজেশনগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই কষ্ট করে একটু এগুলা নোট করার চেষ্টা করো। ইসলামিক হিস্ট্রি এবং কালচার কারা কারা আছে, কাদের কাদের আছে, ইসলামিক হিস্ট্রি এবং কালচার কাদের কাদের আছে, তোমরা সবাই হচ্ছে একটু প্রশ্নগুলা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে বাংলা কি দিবেন, বাংলা তো দিয়ে দিচ্ছি ভাই। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সবাই প্রত্যেকেই এই প্রশ্নগুলো একটু দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে একটু কি করবা, দাগানোর চেষ্টা করবা। দেখো 1 নম্বর প্রশ্ন, আব্বাসীয় বংশের যে প্রতিষ্ঠাতা আছে, আব্বাসীয় বংশের পরিচয় দাও, আব্বাসীয় বংশের পরিচয় দাও। এরপর দেখো রাওয়ান্দিয়া সম্প্রদায় কাকে বলে। 4 নম্বর প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, রাওয়ান্দিয়া সম্প্রদায় সম্পর্কে লিখো, রাওয়ান্দিয়া সম্প্রদায় সম্পর্কে লিখো, এটা 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাওয়ান্দিয়া সম্প্রদায়, রাওয়ান্দিয়া সম্প্রদায় সম্পর্কে লিখো। এরপর দেখো বাগদাদ নগরীর প্রতিষ্ঠার ইতিহাস লিখো, বাগদাদ নগরীর ইতিহাস এবং মুতাজিলা সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করো, মুতাজিলা সম্প্রদায়। এরপর দেখো আব্বাসীয় শাসনের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে শিয়া সম্পর্কে লিখো। জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন, এই প্রশ্নটা আসবে, জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন। শাহনামা সম্পর্কে একটি টিকা লিখো, শাহনামা সম্পর্কে একটি টিকা লেখো। এরপরে দেখো সেলুজুক কারা, এটা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত ঘাতক সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ, গুপ্ত ঘাতক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করো। এরপরে গ বিভাগ থেকে দেখো খলিফা হারুন রশিদের যে চরিত্র এবং কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর দেখো খলিফা আল মামুনের রাজত্বকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন, 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো বার্মাকি যে বংশ রয়েছে, বার্মাকি পরিবারের উত্থান এবং পতনের কারণগুলো আলোচনা করো। ক্রুসেড কি, ক্রুসেডের ফলাফল, 7 নম্বর প্রশ্নটা। ক্রুসেড কি, ক্রুসেডের ফলাফল, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো বাগদাদ ধ্বংসের কারণ এবং এর প্রভাব সমূহ আলোচনা করো। এরপর দেখো আমরা সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং ফলাফল আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো আমরা
ভুইয়াদের উৎপত্তি কার্যাবলী এবং সেলুলোযুগ তুর্কিদের উত্থান পতনের আলোচনা করো। এই প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের আজকে গ বিভাগ থেকে কয়েকটা প্রশ্ন, মাত্র 10-12টা প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নগুলো বললে তোমাদের এখান থেকে শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি ইতিহাস। যাদের বাংলার ইতিহাস এবং যাদের আছে তারা অবশ্যই বাংলার ইতিহাস অবশ্যই পড়ার চেষ্টা করো। বাংলার ইতিহাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমরা এটা তো দিয়েছি নাকি, না দেই নাই? আচ্ছা, আমরা হচ্ছে বাংলার ইতিহাস তো দিয়েছি, তাই না? তাহলে আমাদের মোটামুটি সবগুলা দেয়া শেষ হয়ে গেছে। আরেকটা বাকি আছে, এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান পরিচিতি, প্রোটোজোয়া এবং নন কর্ডাটা। যাদের হচ্ছে প্রাণী বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছো, তোমরা প্রত্যেকেই প্রাণী বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছো তোমরা সবাই হচ্ছে প্রাণী বিজ্ঞানের এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো। প্রাণী বিজ্ঞান, যাদের প্রাণী বিজ্ঞান, প্রাণী বৈচিত্র্য, প্রোটোজোয়া এবং নন কর্ডাটা রয়েছে, দেখো ইফাত একজন আছে, দেখি যারা সাজেশন পেয়েছো তোমরা সবাই থ্যাঙ্কস জানিয়ে লাইভ থেকে বিদায় নিতে পারো, ঠিক আছে? তোমরা সবাই পড়াশোনা শুরু করো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার তোমাদেরকে প্রাণী বিজ্ঞানের যারা আছে তোমরা সবাই হচ্ছে প্রাণী বিজ্ঞান, প্রোটোজোয়া এবং নন কর্ডাটা, ঠিক আছে? যাদের আছে তোমরা অবশ্যই প্রশ্নগুলা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। দেখো খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, মনোযোগ দিয়ে। দেখো খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নটা হচ্ছে এরকম, আমি খ বিভাগ থেকে দিচ্ছি। দেখো প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, আর্তগোড়া পর্বের বৈশিষ্ট্য, এটা না আসবে না। আর তোমরা পড়া হচ্ছে যে চিংড়ির বর্ণনা এবং পুং এবং স্ত্রী অ্যাসকারিস কৃমি আছে না, কৃমি, এই অ্যাসকারিস লাম্ব্রিকুডেস আমরা পড়ছিলাম। এই অ্যাসকারিস লাম্ব্রিকুডেস কৃমির যে পার্থক্য, পুং কৃমি এবং স্ত্রী কৃমির মধ্যে যে পার্থক্য রয়েছে। এরপর দেখো চিত্রসহ কোয়ানোসাইট কোষের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। এরপর দেখো ইগুয়ালিনা এর প্রাণীর উদ্ভিদ এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। হিমোসিল এবং সিলোমের মধ্যে পার্থক্য, এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম। হিমোসিল এবং সিলোমের মধ্যে যে পার্থক্য, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানো সবাই, এই প্রশ্নটা ইন্টারমিডিয়েটে ছিল। এরপর দেখো এখান থেকে আমরা কুলেক্সের গঠন গণনা করো, কুলেক্সের গঠন এবং গণনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো নেতাসিস এবং হেটারোনিসিসের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এরপরে পুং চিংড়ি এবং স্ত্রী চিংড়ির মধ্যে যে পার্থক্য রয়েছে এই প্রশ্নটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা একাইনোডার্মাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। একাইনোডার্মাটা পর্বের যে বৈশিষ্ট্য রয়েছে, অ্যাসকারিসের রোগতত্ত্ব আলোচনা করো, অ্যাসকারিসের যে রোগতত্ত্ব রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করো। এরপর আমরা গ বিভাগ থেকে যাচ্ছি, প্রোটোজোয়া প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত পর্বসমূহের চকের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো পলিপ এবং মেডুলাসের মধ্যে যে পার্থক্য রয়েছে, এবং এরপর দেখো চিংড়ির শিরাঙ্গ যে সমূহ আছে সেটা আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো স্পায়ার যে রক্তনালীতন্ত্র রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করো। এরপরে দেখো আমরা দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ একটি করে উদাহরণ সহ প্লাটিহেলমিনথ পর্বের যে পর্ববর্ণিত শ্রেণী বিভাগ করো এবং বর্গবর্ণিত লিখো। এই প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। প্লাটিহেলমিনথ পর্বের যে প্রাণী আছে এই প্রাণী কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 14 নম্বর প্রশ্ন, পরিপেরা পর্বের যে প্রাণী আছে প্লাটিহেলমিনথ এবং পরিপেরা এই দুইটা থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো পুষ্টি কাকে বলে, পুষ্টি কি, নালীতন্ত্রের যে কাজ রয়েছে সেটা তোমরা আলোচনা করো। এরপরে টেনির পরজীবীর অভিযোজন এটা আলোচনা করো। এরপর দেখো অ্যাসকারিজের পরজীবীর অভিযোজন বর্ণনা করো, একটি গ্রাম পজিটিভের বর্ণনা করো। এরপর দেখো এখান থেকে 24 নম্বর প্রশ্ন, দ্বিশাক উপাঙ্গ কাকে বলে, এর গঠন কার্যাবলী আলোচনা করার চেষ্টা করো। এরপর দেখো নিম্নলিখিত কয়েকটা প্রাণীর স্বভাব, বাসস্থান এবং অর্থনৈতিক এদের যে প্রভাব রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করো। স্পঞ্জিলা এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর স্পাইলাস, তারপর হচ্ছে তোমার এখান থেকে ড্রসপিলা। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একদম গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো, যেগুলো দাগিয়ে দিয়েছি আশা করি এগুলো থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। আর এবার হচ্ছে আমাদের যে প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট ছিল তোমরা অনেকেই, হিসাব বিজ্ঞানের যারা অনেকে ছিলা প্রত্যেকেই আমাকে আবদার করছিলা। আর ইন্ট্রোডাকশন রাইটিং স্কিল এগুলো প্যারাগ্রাফ রচনা তোমাদের অনেকগুলো পড়তে হবে, এগুলো আমার সাজেশন দেওয়ার
কোনো ক্ষমতাও নাই, তোমাদেরকে এটা দিতে পারবো না, তাই না? এটা সম্পর্কে আলোচনা করে লাভ নাই। দেখো হিসাব বিজ্ঞানের যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট তারা আমাদের এখানে পেজে একটা আমি পিডিএফ পোস্ট করা আছে, আমি এখানে পোস্ট করছি, এটা আমাদের পাবলিকেশন থেকে করানো, সিবিএস পাবলিকেশন থেকে। সো তোমরা চাইলে এটা পড়তে পারো, ঠিক আছে? এটা অনেক বড় একটা সাজেশন, বাট এখান থেকে প্রশ্ন কমন আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এটা হিসাব বিজ্ঞানের যারা আছো, তারা এখান থেকে প্রশ্ন কমন আসবে, বাট এটা অনেক লং একটা সাজেশন, ঠিক আছে? এই জন্য আমি দিতে চাচ্ছিলাম না, ঠিক আছে? এই জন্য আমি এটা দিতে চাচ্ছিলাম না। যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট আছে, দেখো এটা আতাউর স্যারের সাজেশন, এটা হচ্ছে সিবিএস পাবলিকেশনের একটা অনেক বড় সাজেশন, হিসাব বিজ্ঞানের নীতিমালা। তো এই সাজেশনটার আমাদের পেজে কিন্তু দেখবা এটা পোস্ট করা আছে। তো আমি এটা সম্পর্কে বেশি কিছু বলবো না, জাস্ট হচ্ছে বলে যাচ্ছি যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে তারা আমাদের এই পেজে দেখবা ইমরান সাজেশন পেজে এটা আপলোড করা আছে। তো আপলোড করার 99% 14টা করে প্রশ্ন আছে। এই 99% প্রশ্নগুলো একটু পড়বা, আর 95% আছে, 90% আছে। তো তোমরা বেশিরভাগ 99% যে প্রশ্নগুলো আছে এই সাজেশনের, এটা আমাদের পেজে পোস্ট করা আছে। যদিও এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, ধারণা নাই, এটা বলে লাভ নাই। হিসাব বিজ্ঞানের সাজেশন আমি করি না এবং এটা সম্পর্কে আমার একদম ধারণা নাই। এটা দিলে তোমাদের সাথে একদম বাহতাবাজি হবে। সো এই বাহতাবাজিটা করতে যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের যে টিচার রয়েছে সিবিএস পাবলিকেশনের আতাউর স্যার, উনি বিবিএস গ্রুপের যে সাজেশনগুলো আছে কমার্স শাখার, তারা ওই সাজেশনগুলো উনি করে। তো হিসাব বিজ্ঞানের সাজেশনগুলো আমাদের পেজে আপলোড করা আছে। এখানে 99% যে প্রশ্নগুলো আছে, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবা। আর তোমাদের খ বিভাগের অনেক প্রশ্ন আছে, এগুলো স্কিপ করবা। দেখো এখানে যে খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আছে, এরকম ভাবে দেখো হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো 99% করে, যে হিসাব বিজ্ঞান কি, এটা কি পেশা, এটা আলোচনা করার চেষ্টা করো। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনার সহায়ক, এটা আলোচনা করো। এরপর দেখো এখানে আছে যে হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়ই আলোচনা করো। এখানে তোমাদের থিওরি থেকে আসতে পারে 20 থেকে 25 মার্ক, থিওরি থেকে আসতে পারে থিওরি, আর বাকিগুলো গণিত আসবে। যেহেতু এটা গণিত ম্যাথের সাবজেক্ট, এখানে তোমাদের অঙ্ক করতে হবে। আর এখানে এই ম্যাথগুলার কিন্তু প্রত্যেকটা সমাধান সহকারে আমাদের আমাদের পেজে পোস্ট করা আছে, এবং স্যার কিন্তু এগুলার ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা অধ্যায়ের সমাধান সহকারে করে দিচ্ছে, যাতে করে তোমাদের পড়তে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? যে চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক আসছে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক আসছে, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম ভাবে দেখো সলিউশন সহ করা উনি করে দিচ্ছে। তো যা তোমাদের যেহেতু মানে সলিউশন করতে শেষ মুহূর্তে সমস্যা হতে পারে, যার জন্য স্যার কিন্তু এটা সমাধান সহকারে, এই দেখো প্রত্যেকটা প্রবলেম নাম্বার বি পার্টে যেটি আসতে পারে এবং এটা সলিউশন কিন্তু উনি দিয়ে রাখছে। সো এটা আমাদের পেজে আপলোড করা আছে, আমাদের যে ইমরান সাজেশন পেজটা আছে সেই পেজ থেকে তোমরা দেখে নেবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে অনেকক্ষণ তোমাদের সাথে ছিলাম, যারা আমার সাথে ছিল প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস থেকে আমি তাহলে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই কালকে প্রশ্ন কমন আসুক বা না আসুক, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা আজকের ক্লাসটা আমার করেছো, যারা আমি কষ্ট করে তোমাদেরকে পড়িয়েছি বা তোমাদেরকে এই যে এতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম, মানে প্রচুর কষ্ট হয় একটা ক্লাস করালে বা এখানে আলোচনা করলে। প্রত্যেকটা হচ্ছে যে সাবজেক্ট কথা বলতে গেলেও অনেক পরিশ্রম হয়, অনেক পরিশ্রমের ব্যাপার। সো যারা এই এতক্ষণ আমার সাথে ছিলা, অবশ্যই পরবর্তীতে কালকে পরীক্ষা কেমন হয় তোমরা অবশ্যই আমাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করবা, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবা। আল্লাহ পাক সবার পরীক্ষা ভালো করুক এবং সবার ভালো কিছু হোক, সেই মঙ্গল কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষার আগে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজিক্সের দেন নাই, ফিজিক্সের তো মনেও নাই, তোমরা মনে করো নাই। পদার্থবিজ্ঞানের সাজেশন তো ছিল, কিন্তু আমরা বলো নাই জন্য দেন।